বিয়ের আসরে বসে থাকা অবস্থায় যদি কোনো মেয়ে খবর পায় তার হবু বর পালিয়েছে তখন তার মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে উড়াধুরা ড্যান্স করি। একটু আগে ফুপি এসে বলল আমার হবু বর নাকি পালিয়েছে। বাড়ির সবার মন খারাপ, শুধু আমার বাদে। আমার তো ইচ্ছে করছে লেহেঙ্গা খুলে লুঙ্গি ড্যান্স দিতে। বাড়ির সব মিউজিক বক্স বন্ধ, ব্যান্ড পার্টি সবাই হাত পা গুটিয়ে বসে আছে, কিন্তু আমার মনের মধ্যে মিউজিক বক্স আর ব্যান্ড বাজতেছে। আর আমার এত খুশির কারণ হলো আমার বয়ফ্রেন্ড আছে। 1 বছরের সম্পর্ক আমাদের। বাবাকে ওর কথা বলতে পারিনি কারণ ও বেকার, কিছুই করে না। আর প্রেম ভালোবাসা বাবা একটুও পছন্দ করে না। বাবাকে আমি খুব ভালোবাসি আর ভয়ও করি, তাই তার কথা মতোই পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি হয়ে যাই। সব বাবারাই চায় তার মেয়ে বড় ঘরে যাক, সুখে শান্তিতে থাকুক। আর যে ছেলেকে আমার বাবা পছন্দ করেছেন সে দেখতে ভালো, বাবার বিজনেস চালাচ্ছে, মোটামুটি ভালো পজিশনে আছে, তাই বাবা ওই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। কিন্তু কে জানতো যে বর বিয়ের দিন পালাবে। যাই হোক, এখন আমি মুখটা একটু কালো করে বসে আছি কারণ এখন আমাকে এই নাটকই করতে হবে। আমি যে খুশি সেটা কাউকে জানতে দেওয়া যাবে না, কিন্তু মনে মনে তো আমি খুব খুশি। কাজিনরা আমার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে, ওদের সান্ত্বনায় আমার কি হবে? আমি আমার খুশি কিছুতেই ধরে রাখতে পারছি না। ইচ্ছে করছে এখনই সোহানকে কল করে সব বলে দেই, তাহলে খুশিটা একটু দমে যাবে। কিন্তু আমার এই খুশি ছিল ক্ষণস্থায়ীর জন্য। ঠিক তখনই আমার হবু শ্বশুর মশাই আর আমার বাবা এসে আমার খুশিতে গরম পানি ঢেলে আমার সব খুশি সেদ্ধ করে, তারপর খুশিগুলো ভর্তা বানিয়ে দিল। আমি যখন কাজিনদের সাথে বসেছিলাম তখন আমার বাবা আর আমার হবু শ্বশুর মশাই এসে সবাইকে বের করে দিল। তারপর আমার হবু শ্বশুর আমার পাশে বসে আমার হাত ধরে কেঁদে দিল। আমার খুব মায়া হচ্ছে তার কান্না ভরা মুখটা দেখে। অসহায়ভাবে তিনি আমাকে বললেন, শ্বশুর, দেখ মা, তুমি তো সব জানো যে রাকিব পালিয়েছে। এর জন্য আমি খুব লজ্জিত। তোমার জীবনটা আমার জন্য নষ্ট হতে চলেছে। আমি মনে মনে ভাবলাম এও বুঝি আমাকে সান্ত্বনা দিতে এসেছে, কিন্তু আমি সেটা হতে দিব না। তাই আমরা দুই পরিবার মিলে ঠিক করেছি তোমার সাথে আকিবের বিয়ে দিব। কথাটা শোনার পর আমার মাথায় 7 আসমান ভেঙে পড়ল। আমি কিছুই বলতে পারছি না, কি বলবো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শ্বশুর, দেখো মা, আমাদের দুই পরিবারের সম্মান বাঁচানোর জন্য এটা করতে হবে। আর তুমি তো আকিবকে খুব ভালো করেই চেনো, ও খুব ভালো ছেলে, সেটা তুমি জানো। এখন আমি তোমার মতামত জানতে চাই। তুমি যদি রাজি না হও তাহলে বিয়েটা হবে না। আমার তো রীতিমত শরীর কাঁপছে। তারপর ও নিজেকে একটু সামলে নিয়ে বাবাকে বললাম, আব্বু, তুমি কি চাও আমি এই বিয়েটা করি? বাবা, এই সব কিছু তোর উপরে ডিপেন্ড করছে। তুই যদি আমার সম্মান বাঁচাতে চাস তবে রাজি হয়ে যা। এরপর আমার রাজি না হয়ে উপায় নেই, আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ওনারা দুজনে চলে গেল। এত কিছুর মধ্যে পরিচয় দিতে ভুলে গেছি। আমি আহিয়া তাসনিম আনহা, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নাম হল রাফসান আদনান রাকিব। উনি এবার নিজের বাবার বিজনেস দেখছেন। আর ওনার ছোট ভাইয়ের নাম হল আরিয়ান আদনান আকিব। ও এবার অনার্স চতুর্থ বর্ষের ছাত্র, পড়ালেখা শেষের পথে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমার বর পালিয়েছে, তাই আমাকে হবু দেবরকে বিয়ে করতে হবে। কিন্তু আমি চিন্তা করছি আকিব এই বিয়ে করতে রাজি হলো কেন? মানে আকিবের তো গার্লফ্রেন্ড আছে, রিধি। তারপর ও আকিব রাজি হলো কিভাবে? এভারেস্টের পাহাড় পরিমাণ চিন্তা আমার মাথায় চাপছে। আমার বিয়ে ঠিক হয় আজ থেকে 2 মাস আগে। আমার বিয়ে ঠিক হয় আজ থেকে 2 মাস আগে। রাকিবের বাবা মা আমাকে পছন্দ করে, তারপর আমাকে আংটি পরিয়ে রাখে, কারণ সেই সময় রাকিব বিদেশে ছিল একটা কাজের জন্য। তাই আংটি পরানোর দিন আকিব এসেছিল। আকিবের সাথে আমার সেদিন পরিচয় হয়। খুব ভালো একটা ছেলে ও, আমাকে যথেষ্ট সম্মান করত, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বড় কথা হলো আকিব আর আমি একই ভার্সিটিতে পড়ি, তাই ও প্রতিদিন আমাকে ওর বাইকে করে নিয়ে যেত আর দিয়ে যেত।
এতে আমাদের সম্পর্কটা আরও ভালো হয়। আকিব আমাকে ওর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়, এমনকি ওর গার্লফ্রেন্ড রিধির সাথেও পরিচয় করিয়ে দেয়। আমার কাজিনরা আকিবকে দেখে পুরাই ফিদা। ওরা আমাকে বলতো, আনহা তুই যেমন সুন্দর বর পেয়েছিস তেমন সুন্দর দেবর পেয়েছিস, কিন্তু তখন কে জানতো এই দেবরই আমার বর হবে। হাতের মেহেদির দিকে তাকিয়ে হাতের মেহেদির দিকে তাকিয়ে আছি, আকিবের নামটা আমার হাতে চকচক করছে, তাহলে কি আকিবই ছিল আমার ভাগ্যে? মেহেদির অনুষ্ঠানের দিন আকিব এসে আমার এক হাতে ওর নাম লিখে দিয়ে বলেছিল, শুধু ভাইয়ার নাম লিখলে হবে না, ওর নামটাও লিখতে হবে। আমি ওর কথায় শুধু মুচকি হেসেছিলাম, যদিও অপর হাতে রাকিবের নামটা লেখা হয়েছিল, কিন্তু ওই হাতে মেহেদির রং ওঠেনি, কেমন যেন ফ্যাকাশে একটা রং হয়েছে। কিন্তু যে হাতে আকিবের নাম লেখা আছে সেই হাতে মেহেদির রংটা অনেক গাঢ় হয়েছিল। এটা দেখে সব কাজিনরা বলেছিল, এ কি আনহা, তোর দেবরের নামটা চকচক করছে, তুই কি দেবরকে বিয়ে করবি নাকি? আরেকজন বলল, তাই হলে ভালো হয়, কারণ আনহার নামটাও ওর বরের সাথে ম্যাচ করেনি, আকিবের সাথে ম্যাচ করেছে। বলেই সবাই হেসে উঠল। আমি কিছুই বলিনি ওদের, কারণ ওরা মজা করছিল। আমি শুধু বলেছিলাম মেহেদিটা বোধহয় ডেট ফেল, তাই এইরকম রং হয়েছে। হঠাৎ ফুপির খেলায় আমি অতীত থেকে বাস্তবে ফিরে আসি। ফুপি, কি রে আনহা, কবুল বল। আমি, হা, তার মানে অর্ধেক বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন শুধু আমার কবুল বলার পালা। আর আমি এসবের কিছুই শুনিনি, এতক্ষণ ধরে ঘোরের মধ্যে ছিলাম, মনে মনে। ফুপি, আনহা কি হয়েছে, কবুল বল, আবার ঠেলা মেরে। কি আর করার, দিলাম কবুল বলে। সবাই চলে গেলে আমি পাথর হয়ে বসে আছি, কাঁদতেও পারছি না। কথায় আছে না, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। আমি পাথর হয়ে গেছি। কাজিনরা এসে আমার পাশে বসে বকবক করতেছে, এটা কি হলো, কিভাবে হলো, হ্যান ত্যান, ভাতের ফ্যান ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার কানে কোনো কথাই যাচ্ছে না। এক প্রকার ধান্দা লেগে আছে আমার। একটু পরে আমাকে বাইরে নিয়ে আসে, কারণ এখন আমার বিদায়ের পালা। আমাকে আকিবের কাছে নিয়ে যাওয়া হলো। আমি আকিবের মুখের দিকে তাকালাম, ওর মুখটা কালো করে বসে আছে, মন হচ্ছে পারলে এখনই কেঁদে দিবে, বেচারা। আমি একটু কান্না করলাম, বাবাকে জড়িয়ে ধরি, যদিও আমি কান্না করা ভুলে গেছি, তারপরও কান্না করলাম, না হলে লোকে কি ভাববে। আমি আর আকিব গাড়িতে পাশাপাশি বসে আছি। আকিব মাথায় হাত দিয়ে সামনের দিকে ঝুঁকে বসে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। কিছু কি ওকে বলবো, না থাক, এমনিতেই ওর আর আমার দুজনের মন খারাপ, পরে না হয় ওকে জিজ্ঞাসা করব যে ও কেন বিয়েতে রাজি হয়েছে। গাড়ি এসে আকিবের বাড়ির সামনে থামে। আকিবের মা আর বড় বোন এসে আমাকে ভেতরে নিয়ে গেল। ওনারা ও সবটা জানে, কিন্তু তারপরও ওনারা সবটা মেনে নিয়েছে। রাকিব পালিয়েছে আর আকিবের সাথে আমার বিয়ে, এটা নিয়ে সব আত্মীয়রা অনেক কথাই বলছে, তাই আমাকে সবার সামনে না নিয়ে সোজা রিমি, আকিবের বড় বোন, আপুর রুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে আমাকে সুন্দর একটা শাড়ি পরিয়ে আবার সাজিয়ে দিল, তারপর বাসর ঘরে বসিয়ে দিল। আমি সারা ঘরে চোখ বুলালাম, অনেক সুন্দর করে রুমটা সাজানো, গোলাপের পাপড়ি খাটের উপর বিছানো, ক্যান্ডেল ঝালানো। বাসর ঘরটা অসম্ভব সুন্দর। রাত প্রায় 12টা বাজে, এমন সময় দরজার বাইরে কথার শব্দ শোনা যাচ্ছে। উকি দিয়ে দেখি আকিবকে রিমি আপু আর উনার হাজবেন্ড মিলে ঠেলাঠেলি করতেছে বাসর ঘরে আসতে, কিন্তু আকিব তো আসতেই চাচ্ছে না। কোনো মুখ নিয়ে ও আসবে, যাকে ভাবি বানাতে চেয়েছিল সেই আজকে ওর বউ। যাই হোক, আকিবকে জোরে একটা ধাক্কা মেরে রুমে পাঠিয়ে দরজা ওনারা বাইরে থেকে আটকিয়ে দিল। ওনাদের ধাক্কা খেয়ে আকিব মাটিতে পড়ে যায়। আমি তা দেখে খাট থেকে নেমে আকিবের সামনে গিয়ে ওকে উঠানোর জন্য ওর দিকে হাত বাড়িয়ে দেই। আকিব হাত ধরতে গিয়ে ও আমার মুখের দিকে তাকিয়ে হাতটা ধরল না, নিজেই উঠে দাঁড়াল। আকিব আমার দিকে তাকিয়ে বলল, আকিব, এটা কি হলো ভাবি, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তুমি কি জানো না যে আমি রিধিকে ভালোবাসি? এখন আমি কি করব? রিধিকে আমি কি বলবো? অসহায় হয়ে বলল
আকিবের কথা শুনে আমি তো পুরাই এ কি বলছে ও? বাস এ কি বলছে ও? বাসর রাতে বউকে ভাবি বলে ডাকছে? পৃথিবীতে মনে হয় আমি সেই মেয়ে যাকে তার বর বাসর রাতে ভাবি বলে ডাকতেছে। আর তাছাড়া সেটাই তো স্বাভাবিক, কারণ 2 মাস ধরে আকিব আমাকে ভাবি বলেই ডাকতেছে। যেহেতু আমি ওর বড় ভাইয়ের বউ হতে চলেছিলাম, তাই আমাকে আকিবের নাম ধরে ডাকার পারমিশন দিয়েছিলেন ওর মা বাবা। কিন্তু আকিবের কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। কি বললে তুমি? আমি ইচ্ছে করে এই বিয়েটা করেছি, তা তুমি রাজি হয়েছিলে কেন? বলো। আকিব, তুমি তো জানো যে আব্বুকে আমি কতটা ভয় পাই, আর তাছাড়া আমার পরিবারের সম্মান আমার হাতে। আমি যদি রাজি না হতাম তাহলে আব্বুর সম্মান নষ্ট হয়ে যেত। আমি আর আমার পরিবারের সম্মান বুঝি অন্য কারো হাতে? আকিব, না আমি মানে আমি ও আমার আব্বুর কথা ফেলতে পারিনি। আর তাছাড়া আমার ও বয়ফ্রেন্ড আছে, আমি ও তাকে খুব ভালোবাসি। খুব চাপে পড়ে তোমার ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু কে জানতো তোমার ভাইয়া পালাবে আর তোমার সাথে আমার বিয়েটা হবে। আকিব, কি? তোমার বয়ফ্রেন্ড আছে? তুমি আমাকে আগে বলোনি কেন? তাহলে ভাইয়ার সাথে তোমার বিয়েটা তো আমি আটকে দিতে পারতাম। আনহা, কি? তুমি বিয়ে আটকাতে সেই সাহস তোমার আছে? আকিব, কেন থাকবে না? আনহা, তাহলে আজকে কেন আটকাতে পারলে না? আকিব, না মানে। আনহা, এখন মানে করছো কেন? দেখ আকিব, আমি খুব ভালো করেই জানি যে তুমি কেমন ছেলে। গার্লফ্রেন্ডের হাত ধরতে যার হাত কাঁপে, বাবাকে যে জমের মতো ভয় পায়, সে আবার বিয়ে আটকাবে? আকিব, দেখ ভাবি, তুমি আমাকে ইনসাল্ট করতেছ কিন্তু। আনহা, আবার ভাবি বলতেছে? আমার এখন রাগ উঠতেছে। আমার সামনে ভাবি বললে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অন্য কেউ শুনতে পায় তাহলে আর রক্ষা নেই। মনে মনে, আকিব একটু শান্ত হও, এখন এসব না বলে ভাবো এখন কি করা যায়। আকিব, এখন আর কি করা যাবে, সব তো শেষ হয়ে গেছে। আকিব খাটের উপর বসে পড়ল। আনহা, আচ্ছা একটা কথা বলতো, তোমার ভাইয়া হঠাৎ পালালো কেন? বিয়ে করতে চায় না সেটা বললেই পারত। আকিব, সেটা আমি কি করে জানব? ভাইয়া আমার লাইফটা শেষ করে দিল। আনহা, শুধু তোমার না, সাথে সাথে আমার লাইফও। যখন শুনেছিলাম তোমার ভাইয়া পালিয়েছে তখন যে কি খুশি লাগছিল, ভেবেছিলাম সোহানকে পাওয়ার একটা আশার আলো বুঝি ফুটে উঠেছে, কিন্তু হয়ে গেল তার উল্টো। যত নষ্টের গোড়া তোমার ভাইয়া। কিন্তু আকিব, তোমার ভাইয়া পালালো কিভাবে? তোমার ভাইয়ার কি আমাকে পছন্দ হয়নি, নাকি অন্য কাউকে লাভ করে? আকিব, আমি কিছু জানি না ভাবি। তোমার সাথে যে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল তা ভাইয়া জানত না। আমরা ভেবেছিলাম সারপ্রাইজ দিব ভাইয়াকে, আর ভাইয়া দেশে ফিরেছিল গায়ে হলুদের দিন, আর সেদিনই নিজের বিয়ের কথা জানতে পারে। তোমাদের বাড়িতে যাওয়ার সময় ভাইয়া রাস্তায় গাড়ি থামিয়ে নেমে যায়, বলে তার নাকি একটা বন্ধু আসবে, তাই ভাইয়া গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেল আর আসল না। আনহা, বুঝলাম, কিন্তু পরে যদি তোমার ভাইয়া ফিরে আসে তাহলে কি হবে? আকিব, মা বাবা ভাইয়াকে এই বাড়িতে কখনোই আসতে দেবে না। আনহা, কেন? আকিব, তুমি আমার বাবাকে চেনো না। আমি ভাইয়া আপু সবচেয়ে বেশি ভয় পাই আমার বাবাকে। তার কথার একটুও নড়চড় হয় না, আর ভাইয়া তো বাবার সম্মান নষ্ট করে দিয়েছে, যার কারণে ভাইয়াকে এই বাড়িতে আর আসতে দিবে না। আনহা, কি বল এসব? আমি এখন কি করি? সবসময় নাটক আর গল্পে পড়ে এসেছি বড় বোন পালিয়েছে আর তার ছোটা বোনের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সেটা যে বাস্তবে আর আমার লাইফে ঘটবে তা আমার জানা ছিল না। আমি খাটের একপাশে বসে পড়লাম। আকিব, বৌভাতের অনুষ্ঠানে আমার সব ফ্রেন্ডসরা আসবে, ওরা যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আনহা, কেলেঙ্কারির আর বাকি রইল কোথায়? আমি কি কখনো ভেবেছি যে দুজনকে একসাথে এই বাসর ঘরে বসে থাকব? আকিব কিছু বলছে না, চুপ করে আছে।
মাথা একটু ঝুঁকে হাত দিয়ে নিজের চুলগুলো আস্তে আস্তে টানছে। আনহা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। দুজনের মুড খারাপ। ওরা কেউ ভাবেনি এমনটা হয়ে যাবে। রাত বাড়ছে, ওরা এখনো ওভাবেই বসে আছে। ঘুমে আনহার চোখ লেগে আসছে। বসে বসে ঝিমাচ্ছে। আকিব সেটা খেয়াল করল। আকিব, আমার খুব ঘুম পাচ্ছে ভাবি, আমি ঘুমাই। আনহা, আমারও খুব ঘুম পাচ্ছে, আমিও ঘুমাবো। আকিব, তুমি ঘুমাবে কোথায়? আনহা, আজব তো, এই বিছানায়। আকিব, কি তুমি আমি এক বিছানায় ঘুমাবো? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার ভা? আকিব আর বলতে পারল না। আনহা, আমি তোমার কি? আকিব, না কিছু না, কিন্তু তোমার সাথে এক বিছানায় কিভাবে ঘুমাবো? আনহা, এটা ছাড়া উপায়ও নেই, কারণ তোমার রুমে সোফা সেট নেই। তাহলে তুমি সোফায় ঘুমাতে পারতে। আচ্ছা, এক কাজ কর, তোমার আর আমার মাঝে বালিশ দাও, তাহলে হবে। আপাতত আজকের রাতটা কোনোমতে কাটাই, তারপর কালকে দেখা যাবে। আকিব, মাঝে বালিশ দিলে কোনো কাজ হবে না। আনহা, কাজ হবে না মানে? আকিব, মানে এটা আমার আর ভাইয়ার রুম। ভাইয়া আর আমি একসাথে ঘুমাই। ভাইয়াকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুম আসে না। এখন যদি ঘুমের মধ্যে বালিশ সরিয়ে তোমাকে। আনহা, উফফ, ভারী মুশকিল তো, একটু ভেবে। ওকে, তুমি দক্ষিণে মাথা আর ওড়ে পা দিয়ে ঘুমাও, আর আমি ওড়ে মাথা আর দক্ষিণে পা দিয়ে ঘুমাবো, আর মাঝে বালিশ। যদি তুমি ঘুমের ঘোরে একটু নড়চড় কর তাহলে কোনো সমস্যা হবে না, কেমন? এই মুহূর্তে এর থেকে ভালো কোনো আইডিয়া আমার মাথায় আসছে না। ওকে। আকিব, ওকে, মুখ গোমরা করে। আকিব আর আনহা ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে আনহা উঠে দেখে আকিব বালিশ সরিয়ে আনহার পা দুটো জড়িয়ে ধরেছে। আনহা আস্তে আস্তে আকিবের থেকে ওর পা দুটো ছাড়িয়ে নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা জাম কালারের শাড়ি পরল। রুমে এসে খাটের উপর বসে আছে আনহা। কিছু ভালো লাগছে না ওর। আকিব এখনো মরার মতো ঘুমাচ্ছে। আনহা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ল। আনহা গিয়ে দরজা খুলে দেখল রিমি এসেছে। আনহা রিমিকে ভিতরে আসতে বলল। রিমি, আরে আকিব এখনো ঘুমাচ্ছে। আনহা, তুমি ওকে ডাকনি কেন? আনহা, না মানে, আকিব কালকে একটু দেরিতে ঘুমিয়েছে তো তাই। রিমি, কি? মুচকি হেসে, আমি ওকে ডাকছি। আকিব, এই আকিব, ধাক্কা মেরে। রিমির ডাকে আকিব লাফ দিয়ে উঠল। আকিব, কি হয়েছে আপু, এত সকাল সকাল ডাকছ কেন? রিমি, সকাল না, 9টা বাজতে চলল, ওঠ তাড়াতাড়ি। আকিব, তো কি হয়েছে, আজকে তো আর ভার্সিটিতে যাব না যে সকাল সকাল উঠতে হবে? রিমি, বেশি কথা না বলে তাড়াতাড়ি ওঠ। আজকে তোদের বৌভাতের অনুষ্ঠান, আর হ্যাঁ, রুমে থেকে তোরা বের হবি না। আমি খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, খেয়ে এখানেই বসে থাকবি। আমি আর তানভীর, রিমির হাজবেন্ড, আসবো, তোদের সাথে কিছু কথা আছে। ওকে। আনহা আর আকিব দুজনেই মাথা নেড়ে সম্মতি দিল। আকিব ফ্রেশ হয়ে নেয়। তারপর আনহা আর আকিব খেয়ে রিমির কথা মতো রুমে বসে থাকে। কিছুক্ষণ পর রিমি আর তানভীর আসল। আকিব, বল আপু, কি বলবে? তানভীর, দেখো আকিব আর আনহাকেও বলছি, বিয়েটা তোমাদের এক্সিডেন্টলি হলেও এটা সত্য যে তোমরা এখন হাজবেন্ড ওয়াইফ, আর তোমাদের এটা মেনে নিতে হবে। এখন তোমাদের এই বিয়েটাও মেনে নিতে হবে। আনহা চুপ করে সব শুনছে, কিন্তু আকিব তা পারল না। আকিব, হোয়াট? এটা আমি পারব না। রিমি, তুই পারবি না মানে? তোর ঘাড় পারবে, বদমাইশ একটা। রাকিব ভাইয়া আমাদের ঠকালো আর এখন তুই ও ঠকাবি। আকিব, আমি এটা কিভাবে মেনে নিব আপু? যাকে কি না ভাবি বানাতে চাইলাম সে হয়ে গেল আমার বউ। আর আমার ফ্রেন্ডসদেরকে কি বলবো? কালকে ওরা আসতে পারেনি, কিন্তু আজকে এসে যখন জানতে পারবে তখন আমার কি হবে? রিমি, এই তুই থামো, তোর মতামত শুনতে আমরা আসিনি, এসেছি তোকে আমাদের সিদ্ধান্ত জানাতে। তানভীর,
দেখ আকিব, তোমার বাবা রাকিব ভাইয়াকে ত্যায্য পুত্র করেছে, ওকে আর এই বাড়িতে আসতে দিবে না, তাই এখন তুমি ওনার একমাত্র ছেলে, একটু বোঝার চেষ্টা কর। এখন তুমি যদি ত্যারিবেরি কর তাহলে তোমার বাবা মায়ের কি হবে, একটু ভেবে দেখো তোমরা। আকিব তানভীরের কথা শুনে চুপ করে যায়। তানভীর আর রিমি চলে গেল। আকিব খাটের উপর বসে পড়ল। আনহা থ হয়ে দাঁড়িয়ে আছে। আনহা, এখন কি হবে আকিব? সব গেল রসাতলে। আকিব, জানি না, আমি কিছু জানি না, আমি শুধু ভাবছি আমার বন্ধুরা সব জেনে গেলে রিধির কানে যেতে 1 সেকেন্ড সময় নেবে না ওরা। আনহা, সত্যি আমরা ফেঁসে গেলাম আকিব। কান্না করে। আকিব, এখন আর কান্না করে কি লাভ? ভেবেছিলাম কিছুদিন পর ডিভোর্সের কথা বলবো, কিন্তু এরা দেখি অন্য চিন্তা মাথায় নিয়ে ঘুরছে। আমরা কিভাবে একসাথে থাকব ভাবি, তুমি বলো। আনহা, আবার ভাবি বলছে, ইচ্ছে করছে একটা গাঁটটা মেরে উগান্ডায় পাঠিয়ে দেই। এই কথা যদি অন্য কেউ শোনে তাহলে যে কি হবে, মনে মনে, এখন আর কি হবে। আকিব আর আনহা ঘণ্টা খানেক ধরে বসে আছে। এমন সময় রিমি আসলো দুজন মেয়েকে সাথে নিয়ে। রিমি, এই আকিব, তুই আমার রুমে যা, ওখানে তোর জন্য ড্রেস রাখা আছে পরে নে, এখন এরা আনহাকে সাজাবে, অনুষ্ঠানে যেতে হবে না। আকিব চলে যায়। পার্লারের মেয়েরা আনহাকে সুন্দর করে সাজিয়ে দিল, তারপর রিসেপশনে নিয়ে বসিয়ে দিল। কিছুক্ষণ পর তানভীর আকিবকে টানতে টানতে আনহার পাশে বসিয়ে দিল, আর বলল এখান থেকে যেন না ওঠে। রিমি, কি রে আকিব, এমন করছিস কেন? আকিব, সেটা যদি তুমি জানতে তাহলে তো হয়ে যেত, বিড়বিড় করে। রিমি আকিবের কথায় কান না দিয়ে ওর কাজিনদের ডাকল। রিমি, কি রে, তোরা তো পারিস ভাবির কাছে এসে বসতে, খালি তো ঘোরাঘুরি করতেছস। পারবো না, তোমার ভাইয়ের বউয়ের কাছে তুমি বসো, আমাদের বয়েই গেছে। ভীষণ রাগী ভাব নিয়ে ওরা চলে যায়। রিমি ও ওদের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। রিমি, আকিব তুই এখান থেকে নড়বি না, আমি আসতাছি। রিমি চলে গেল। আনহা আকিবের কাজিনদের ব্যবহারে ভরকে যায়। এই তো গায়ে হলুদের দিন কি সুন্দর করে কথা বলেছিল ওরা আনহার সাথে, আর এখন এরকম করছে কেন? আনহা কিছু না ভেবে আকিবকে জিজ্ঞেস করে। আনহা, আচ্ছা আকিব, তোমার কাজিনরা এরকম বিহেভ করল কেন? এর আগে তো ভালোই আমার সাথে কথা বলতো, কিন্তু আজকে এরকম করল কেন? আকিব, এর আগে তুমি ভাইয়ার বউ হতে যাচ্ছিলে, বাট এখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাই এরা এরকম করছে। আনহা, মানে তোমার কথা বুঝলাম না। আকিব, মানে, ওরা হলুদের দিন আমাকে প্রপোজ করেছিল, আর আমি বলেছিলাম ভাইয়ার বিয়ের পর ওদের অ্যান্সার দিব, কিন্তু সেটা আর হবে না, তাই ওরা সবাই রাগ করেছে। আনহা, বাবা, এতগুলো মেয়ে একসাথে প্রপোজ করেছে, কিন্তু সবগুলোকে কিভাবে অ্যান্সার দিতে? আকিব, কিভাবে আবার? বলতাম আমার গার্লফ্রেন্ড আছে। আনহা, ওহহ। ওদের কথা বলার মধ্যে আকিবের বন্ধুরা চলে আসে। ওদের দেখে আনহা আর আকিব শুকনো ঢোক গিলল। রিসাদ, কি রে আকিব, আজকে ও ভাবির পাশে বসে আছিস? হায় রে কপাল, তোর ভাইয়া কোথায়? ভাইয়া রাগ করবে না তুই তোর ভাবির পাশে বসে আছিস? ভার্সিটিতে ও ভাবির পিছু ছাড়তি না, আর এখনো পিছু ছাস নাই। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। লতা, তাই তো দেখছি রে, আকিব রিধি যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস একবার? হি 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 হি, দেখ আকিব অনেক কষ্টে রিধিকে রাজি করিয়েছি, এখন যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু দায়ী নই। সবাই আবার হেসে উঠল। আকিব, এই তোরা থামবি, এখন চল এখান থেকে। আকিব ওর বন্ধুদের নিয়ে চলে গেল। আনহা চুপচাপ বসে আছে, ও ভাবছে আকিবের বন্ধুরা যদি জেনে যায়। এমন সময় আনহার বাবা, ভাই, ফুপি আর আনহার আত্মীয়রা আসে। আনহা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে।
আনহা ওর পরিবারের সাথে তেমন কোনো কথা বলে না, এটা ওর পরিবারের লোকেরা ও বুঝতে পারল, কিন্তু কেউ এজন্য আনহাকে কিছু বলে না, কারণ এটা সত্য যে আনহার সাথে অন্যায় হয়েছে। যাই হোক, অনুষ্ঠান শেষে সবাই যার যার বাড়ি চলে গেল। অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেছে। আনহা রুমে এসে ওর সব গয়না খুলছে, তখনই আকিব রুমে আসে। দরজা খোলার শব্দে আনহা পিছনে ঘুরে তাকায়। আকিবকে বিষণ্ণ দেখাচ্ছে। আনহা, এনি প্রবলেম আকিব? আকিব, মাথা ভর্তি প্রবলেম, আর তুমি বলছো এনি প্রবলেম? আনহা, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন তোমার কি হয়েছে সেটা বলো। তোমার ফ্রেন্ডসরা সবকিছু জেনে গেছে। আকিব, না, আমি ওদের খাইয়ে বিদায় করে দিয়েছি, না হলে একবার যদি বাবার সামনে পড়ত তাহলে সব জেনে যেত, তাই তাড়াতাড়ি বিদায় করে দিয়েছি। আনহা, কিন্তু আকিব এভাবে আর কতদিন চলবে? আমার দম বন্ধ হয়ে আসছে, জানি না কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আকিব, আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি আসতেছে না। আনহা, বুঝেছি, আমাকেই সব প্ল্যান করতে হবে। আকিব, কি প্ল্যান, তাড়াতাড়ি বলো। আনহা গিয়ে আকিবের পাশে বসে। আনহা, দেখো আকিব, আমরা যদি এখন আমাদের ফ্যামিলিকে বলি যে আমরা ডিভোর্স চাই, তাহলে ওনারা সেটা কখনোই হতে দেবে না, তাই আমরা সবার থেকে লুকিয়ে ডিভোর্সের অ্যারেঞ্জ করব। একবার ডিভোর্স হয়ে গেলে কেউ আর কিছু করতে পারবে না। তুমি রিজিকে বিয়ে করবে আর আমি সোহানকে। বুদ্ধিটা কেমন? আকিব, বাহ ভাবি, তোমার বুদ্ধির তারিফ না করে থাকা যায় না, কিন্তু আমার বাবা যে আমাকে ঘর ছাড়া করবে ভাইয়ার মতো। আনহা, কিছু হবে না, তুমি তোমার বাবাকে বলবে তুমি ডিভোর্স দিতে চাওনি, আমি জোর করেছি তোমায়, আর কাউকে কিছু বলতে বারণ করেছি, সুইসাইড করার হুমকি দিয়েছি। আকিবের এবার মাথায় হাত গেল, বলে কি এই সব? আকিব, এত বুদ্ধি যে তোমার মাথায় আছে তা আগে আমি জানতাম না, তা তুমি খাও কি যে মাথায় এত বুদ্ধি হইছে? আনহা, ওসব তোমার জানার দরকার নেই, এখন ঘুম পাচ্ছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আকিব কিছু বলার আগেই আনহা বাথরুমে চলে গেল। বেরিয়ে এসে দেখে আকিব একইভাবে বসে আছে। আনহা, কি হলো আকিব, তুমি ঘুমাবে না? আকিব, কিন্তু কোথায়? আনহা, তুমি বিছানায় ঘুমাও, আমি ফ্লোরে ঘুমাবো। আকিব, ওয়াট, পিঠে ব্যথা করবে তো? আনহা, না, আমি তোমার কাজিনদের দিয়ে মোটা তোষক আনিয়ে রেখেছি, ওটা বিছিয়ে ঘুমাবো। আকিব, না, আমি নিচে ঘুমাবো, তুমি উপরে ঘুমাও। আনহা কিছুতেই আকিবের সাথে পেরে উঠল না, শেষে বাধ্য হয়েই বিছানায় ঘুমায় আর আকিব মাটিতে ঘুমায়। সকালবেলা দরজার কড়া নড়তেই আনহা ধরফরিয়ে ওঠে। আনহা, এই রে, এখন আবার কে এলো? আকিবকে যদি নিচে ঘুমাতে দেখে তাহলে তো সর্বনাশ। আনহা আকিবের কাছে গিয়ে ওকে ডাকতে লাগল। আনহা, আকিব, আকিব, ওঠ, কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। আকিব, তো কি হয়েছে? দরজা খোল যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও প্লিজ। আনহা, আরে গাধা কোথাকার, মাথা মধ্যে গোবর পোড়া, মনে মনে। আকিব, তুমি বিছানায় গিয়ে ঘুমাও, না হলে তোমাকে এইভাবে যদি কেউ দেখে ফেলে। আনহার কথায় আকিব লাফ মেরে উঠল। ওরা দুজনে তাড়াতাড়ি ফ্লোর থেকে বিছানা গুছিয়ে লুকিয়ে ফেলল। তারপর আকিব খাটের উপর শুয়ে ঘুমানোর ভান করল। আনহা নিজেকে একটু ঠিক করে আস্তে আস্তে গিয়ে দরজা খুলল। সাথে সাথে রিমি রুমের ভিতরে ঢুকল। রিমি, আনহা, এত দেরি হলো কেন দরজা খুলতে? আনহা, আসলে আপু, কালকে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম তো, ঘুমটা একটু বেশি ধরেছে, তাই ঠিকমতো শুনতে পাইনি। রিমি, ও আচ্ছা, আকিবকে নিয়ে তাড়াতাড়ি নিচে আসো। আনহা মাথা নাড়ল। রিমি চলে যায়। তারপর আকিব আর আনহা ফ্রেশ হয়ে নিচে আসে। রিমি ওদের টেবিলে বসাল খাওয়ার জন্য। আকিব আর আনহা পাশাপাশি বসেছে। তানভীর আর রিমি পাশাপাশি বসেছে। আকিবের বাবা ও আছে, আকিবের মা আর
একজন কাজের মেয়ে সবাইকে খাবার দিচ্ছে। রিমি, আনহা আর আকিব তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও। আকিব, কেন? তানভীর, শালা বাবু দেখছি কিছুই জানে না। আজকে তুমি আনহাকে নিয়ে ওর বাড়িতে যাবে বুঝলে, একটু হেসে। আকিব, কি? আমি যাব না, ভাবি গেলে যাক, আমি যাব না। আকিবের কথা শুনে সবাই অবাক। আকিবের মা পাউরুটিতে জেলি মাখছিল। আকিবের কথা শুনে হাত থেকে ছুরিটা পড়ে গেল। তানভীর গ্লাস মুখে নিয়ে পানি খাচ্ছিল। আকিবের কথায় ওর মুখ থেকে পানি সব বেরিয়ে গেল। রিমি ডিম খাচ্ছিল। বেচারির গলায় ডিম আটকে যায়। জোরে জোরে কাশতে লাগল রিমি। তানভীর ওকে পানি দিল। পানি খেয়ে রিমি হাঁপাতে লাগল। আকিবের বাবা আকিবের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আনহা লজ্জায় মাথা নিচু করে আছে। ও যা ভেবেছিল তাই হয়েছে। আনহা ভাবতেছে কেন যে তখন আকিবকে সাবধান করল না। রিমি, আকিব, রাগী ফেইসে, এটা কেমন কথা তুই আনহাকে ভাবি বলছিস কেন? আকিব, মানে এত দিন তো তাই বলে এসেছি, নিচু গলায় বলল। বাবা, আকিব, তুমি এখন আর ছোট নও, যথেষ্ট বড় হয়েছ, সবকিছু এখন তোমাকে বোঝাতে হবে কেন? তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? লেখাপড়া তো শেষ হতে চলেছে, এরপরও তোমার কোনো জ্ঞান হলো না। কাকে কি বলতে হয় সেটা জানো না। দেখ, তুমি বাচ্চা নও যে তোমাকে সবকিছু শেখাতে হবে। আর তুমি এখন আনহাকে নিয়ে ওর বাড়িতে যাবে, ব্যাস। আশা করি তুমি সব বুঝতে পেরেছ। আকিব মাথা নাড়ল। আকিবের বাবা চলে গেল। মা, আকিব, এসব কি বলছিস তুই? মাথার ঘিলু কি সব উড়ে গেছে তোর? আকিব, মা, তুমিও আমাকে বকছ। রিমি, মা ঠিকই তো বলেছে, গাধা একটা। শোন আনহা এখন তোর বউ, নাম ধরে ডাকবি বুঝেছিস? আকিব, কিন্তু। রিমি, আব্বুকে ডাকব। আকিব, না থাক, আমি চেষ্টা করব। তানভীর, শুধু চেষ্টা করলে হবে না শালা বাবু, তোমাকে কাজে সফল হতে হবে। ওকে? আকিব, ওকে। সবার খাওয়া দাওয়া শেষ। আকিব আর আনহা রুমে যায়। আনহা ব্যাগ গুছিয়ে নিজে নেভি ব্লু কালারের শাড়ি পরে আর আকিব ব্ল্যাক রেড কালারের টি শার্টের সাথে ব্ল্যাক কালারের একটা জিন্স পরে। দুজনকে একসাথে মানিয়েছে বেশ, পারফেক্ট কাপল। তারপর নিচে এসে সবার কাছে বিদায় নিতে যায়। মা, শোন আকিব, ওখানে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে কিন্তু তোর বাবা তোর কি হাল যে করবে সেটা তুই ভালো করে জানিস। রিমি, মা তুমি দেখ, এই হাদারামটা ঠিকই একটা গণ্ডগোল করবে। তানভীর, এভাবে বলো না রিমি। আনহা, তুমি একটু আকিবকে সামলে নিও, কেমন? আনহা, ঠিক আছে ভাইয়া। ওরা দুজন বেরিয়ে পড়ল। আকিব তো রাগে ফুঁসছে। বের হওয়ার সময় অপমানিত হল। সারা রাস্তা আকিব মুখ গোমরা করে বসেছিল। বাড়ির মেইন ডোরে এসে আনহা কলিং বেল চাপল। একটু পরে আনহার মা দরজা খুলল, সাথে ওর বাবাও আছে। আনহা আর আকিব ওনাদের সালাম করল। আনহা, কেমন আছো মা? বাবা, তুমি ভালো আছো তো? মা, আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আনহা, ভালো। মা, বাবা, আকিব, তুমি কেমন আছো? আকিব, জি ভালো আছি, আপনি ভালো আছেন মাউইমা? আকিবের কথায় আনহার বাবা মা থতমত খেয়ে গেল। কি বলছে এসব আকিব? শাশুড়িকে মা বলে না ডেকে? আনহা তো ফের লজ্জায় পড়ে গেল। সবটা সামলাতে ও বলে উঠল। আনহা, আচ্ছা মা, বাইরে দাঁড় করিয়ে কি সব বলবে? ভিতরে ঢুকতে দিবে না? বিরক্ত হয়ে। মা, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আয়। দুজনে ভিতরে ঢুকল। আনহা আকিবকে নিয়ে ওর রুমে চলে যায়, কারণ বসার রুমে থাকলে আবার কিছু উল্টাপাল্টা বলবে। রুমে গিয়ে আনহা আকিবকে ছেকে ধরে। আনহা, আচ্ছা আকিব, তুমি কি কিছু বুঝো না? আসার সময় তোমার মা কি বলেছিল মনে আছে? আকিব, আশ্চর্য, আমি কি করলাম? আনহা, কি করলে মানে? আমার মাকে এই মুহূর্তে কি বললে? মাউইমা বললে কেন?
আকিব, এতদিন তো এটাই বলে এসেছি, এখন কিভাবে মা বলবো, একটু টাইম তো লাগবেই। আনহা, দেখ তুমি যদি এখন থেকেই উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমাদের পরে প্রবলেম হবে। আকিব, কেন? আনহা, উফফ আকিব, তুমি কি কিছু বুঝো না? আরে সবাই আমাদের সন্দেহ করবে, তারপর যদি আমাদের ডিভোর্সে বাধা আসে। আকিব কিন্তু ওদের কথার মাঝে তামিম, আনহার ভাই আরিফা, আনহার বড় বোন, চলে আসে। আনহা ওদের সাথে বসার রুমে যায়। আকিবকে চোখের ইশারায় রুমে থাকতে বলল, কারণ ওকে নিয়ে বাইরে এলেই ঝামেলা বাড়বে। আনহা ওর মাকে দিয়ে আকিবের জন্য নাস্তা রুমে পাঠিয়ে দেয়। সবাই মিলে বসার রুমে গল্প করছে। এমন সময় আনহার ফুপি আসে, সাথে ওর কাজিনরা। আনহার বাড়ির আশেপাশের কিছু মেয়েরাও আসে। আনহা সবাইকে চেনে, খুব ভালো সম্পর্ক সবার সাথে ওর, তাই সবাই আকিবকে দেখতে এসেছে। সবাইকে দেখে আনহা খুব খুশি হয়। আরে আনহা, কেমন আছিস? তা তোর বর কোথায়? দেখতে এলাম। আনহা কিছু বলার আগে আরিফা ওদের বলল আকিব রুমে আছে। সাথে সাথে সবাই আনহার রুমের দিকে যায়। আনহা না পারছে ওদের সাথে যেতে, না পারছে ওদের আটকাতে। আনহার ভয় হচ্ছে না জানি এদের আকিব কি বলে। এদিকে আনহাকে ওর ফুপি চেপে ধরে বকবক করছে, যার কারণে আনহা উঠতে পারছে না। সব মেয়েগুলো আকিবের কাছে যায়। ওরা আকিবকে দেখে অবাক। আকিবের ফর্সা মুখ, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে, গায়ের টি শার্টে অসম্ভব সুন্দর লাগছে। খাটের উপর বসে ফোন টিপছে আর বিস্কুট খাচ্ছে। খাওয়ার স্টাইল দেখে আরও ফিদা হয়ে যায় সবাই। হা হয়ে সবাই আকিবকে দেখছে। তখনই আকিবের চোখ যায় ওদের দিকে। সবাইকে না চিনলেও আনহার কাজিনদেরকে আকিব চেনে। একটু আধটু ফাজলামো করেছিল। ওদের দেখে আকিব বলে উঠল, আকিব, আরে বিয়াইন সাবরা যে, তা ভালো আছেন বিয়াইন সাব? আকিবের কথা শুনে সবাই 1 মিনিটের জন্য থমকে যায়। তারপর অট্ট হাসিতে সবাই ঘর কাঁপিয়ে দেয়। ওদের হাসিতে আকিব হা হয়ে গেল। আকিব, এই রে, আবার উল্টো কিছু বলে ফেললাম। ভাবি যদি জানতে পারে তাহলে আমার রক্ষা নাই। মনে মনে আনহা হাসির শব্দ শুনে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। ও তাড়াতাড়ি রুমে আসল। দেখল সবাই হেসে প্রায় গড়াগড়ি খাচ্ছে। আনহা, কি হয়েছে? এত হাসি কেন? কি রে আনহা, তোর বর কি তোকে ভাবি বলে ডাকে নাকি? হুম বলে আবার সবাই হেসে উঠল। আনহা চমকে উঠে ওরা কিভাবে জানল? আনহা, কেন? না মানে, আমাদের বিয়াইন সাব বলছে তো তাই ভাবলাম। আনহা যায় রেগে, সবাইকে ধমকে বের করে দেয়। আকিবের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আকিব আনহার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আনহা, আকিব, দিলে তো আমার প্রেস্টিজ পাংচার করে। এখন ওরা কি করবে জানো? বাইরে গিয়ে সবাইকে সবটা বলে দিবে। আমি কাউকে মুখ দেখাতে পারবো না। উফফ, যত জ্বালা আমার ঘাড়ে এসে পড়ল। শোন আকিব, এখান থেকে বাড়িতে গিয়েই আমরা ডিভোর্সের অ্যারেঞ্জ করব। ওকে? আমার এসব আর ভালো লাগে না। আকিব, ওকে ওকে। আনহা, আর একটা কথা, এবাড়ির কারো সাথে কোনো কথা বলবে না, ঠিক আছে? আকিব, ঠিক আছে, নিচু স্বরে। আনহা রুম থেকে বের হয়ে যায়। আকিব যেন হাফ ছেড়ে বাঁচল। আকিব, আল্লাহ বাঁচা গেল, নাইলে যে রণচণ্ডীর রূপ ধারণ করেছিল মনে হচ্ছে এখনই আমার গলাটা কেটে নিবে। উফফ। বিকেল বেলা আনহার কাজিনরা আনহা আর আকিবকে জোর করে বাইরে ঘুরতে নিয়ে যায়। তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আকিব খাবার অর্ডার দিতে গেল। আনহা, ভেবেছিলাম আমরা তোর দেবরের সাথে একটু লাইন মারব, কিন্তু এখন তো সবকিছু লাইন ছেড়ে বেলাইনে চলে গেল রে। হেসে আনহা, বকর বকর করে আমার মাথা খাইস না। এমনিতেই মাথাটা ভারী হয়ে আছে, যত সব আবর্জনা। শোন, যত তাড়াতাড়ি সম্ভব এরকম হ্যান্ডসাম ছেলেকে হাজবেন্ড হিসেবে মেনে নে, তাহলে তোরই ভালো।
আনহা, হোয়াট কি বলছিস এসব? মামা মামি তো সেটাই বলা বলি করছে। তুই উল্টা পাল্টা কিছু করবি তো ঘর ছাড়া হবি। আনহা আর কিছু বলতে পারল না, কারণ তখনই আকিব চলে আসে। খাওয়া দাওয়া শেষে ওরা সবাই বাড়িতে ফেরে। আনহা ওর কাজিনের কথায় চিন্তায় পড়ে যায়, কারণ এখন যদি ও আকিবকে ডিভোর্স দেয় তাহলে তো ওকে ওর বাবা বাড়িতে আসতে দেবে না, তাহলে ও যাবে কোথায়? এ ব্যাপারে ও আকিবের সাথে কথা বলবে, ভাবল আনহা। পরের দিন আনহা আর আকিব বাড়ি ফিরে যায়। রাতে আনহা চুপচাপ বসে ভাবছে, তখন আকিব রুমে আসল। আকিব, কি ব্যাপার ভাবি? থুরি। আনহা অনেক কষ্টে বলল, কি হয়েছে? আকিবের এমন কথায় আনহা হেসে উঠল। ওর হাসি যেন থামছেই না। আকিব বোকার মতো আনহার দিকে তাকিয়ে আছে। আনহা হাসি থামিয়ে দিল। আকিব, আমি কি এমন হাসির কথা বললাম যে এত হাসছ? আনহা, না কিছু না, বল কি বলবে? আকিব, না মানে তোমাকে আপসেট দেখাচ্ছে তাই বললাম, কিছু হয়েছে কি? আনহা, হয়েছে তো অনেক কিছু। আকিব, কি হয়েছে? আনহা, আকিব তোমার সাথে আমার ডিভোর্স হলে আমার পরিবার ও আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আমাকেও ঘরছাড়া করবে। আকিব, কি? আনহা, এখন কি করব? মুখ গোমরা করে। আকিব, আচ্ছা তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলো, ওর সাথে সবকিছু ঠিকঠাক করে নাও, আর তাছাড়া ডিভোর্সের পর তুমি তো ওকেই বিয়ে করবে। আনহা, কথাটা মন্দ বলনি, চলো আজকেই দেখা করি ওর সাথে। আকিব, আমি কেন যাব? আনহা, তুমিই তো সোহানকে সবটা বললে ও বিশ্বাস করবে। আকিব, আচ্ছা ঠিক আছে আমি যাব। আনহা, আচ্ছা সোহানকে একটা কল করি। আনহা সোহানকে কল করছে কিন্তু ওর ফোন সুইচ অফ বলছে। কমপক্ষে 15-20 বার কল করা হয়ে গেছে ওর। আকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহার কাণ্ড দেখতাছে। আকিব, ভাবি তুমি এখন থামো, হয়তো কোনো কারণে ফোন বন্ধ, আমরা পরে দেখা করে নিব, ও তো আর পালিয়ে যাচ্ছে না। আনহা থেমে গেল। দুদিন পর শ্বশুর বাড়ির সবার অনুমতি নিয়ে আনহা আর আকিব একসাথে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে গিয়ে আনহা বাইক থেকে নামতেই আকিবের সব ফ্রেন্ডসরা এসে ওকে ধরে। রিসাদ, আরে আকিব যে। নয়ন, কি রে আকিব, এতদিন পরে এলি, মনে হচ্ছে তোর ভাইয়ের না, বিয়েটা তোরই ছিল। আকিব চোখের ইশারায় আনহাকে চলে যেতে বলল। আনহা ও চলে গেল। আকিব, বাজে বকিস না তো, চল আড্ডা দেই। ওরা সবাই মিলে আড্ডা দিতে চলে যায়। ক্লাসে যাওয়ার পথে মারিয়া, আনহার বেস্টো। আনহার পথ আটকায়। আনহা মারিয়াকে কে দেখে খুশিতে জড়িয়ে ধরে। আনহা, কি রে মারিয়া, এতদিন কোথায় ছিলি, একটা কলও করলি না? মারিয়া, সরি ইয়ার, আসলে তোর বিয়েতে গিয়ে তোর সাথে দেখা করতে পারিনি, তখনই সবাই বলাবলি করছিল যে বর নাকি পালিয়েছে, আর সে সময় বাড়ি থেকে ফোন আসলো বাবা নাকি স্ট্রোক করেছে, তাই চলে এসেছিলাম। আনহা, সরি রে, আমার উচিত ছিল তোকে কল করার। মারিয়া, ওসব কথা বাদ দে, শুনলাম তোর বিয়ে নাকি তোর দেবরের সাথে হয়েছে। এ কথা বলতেই আনহা ওর মুখ চেপে ধরে। আনহা, চুপ, এ কথা একদম মুখে আনবি না। আনহা মারিয়াকে ক্লাসরুমের এক কর্নারে নিয়ে গিয়ে সব বলল। মারিয়া, বাহ, তোর গল্পটা একদম সিনেমার মতো, আচ্ছা চল এখন ক্লাসে যাই। দুজনে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে আনহা আকিবকে খুঁজতে চারুকলা ভবনের দিকে যায়। আকিবের ক্লাস আগেই শেষ হয় আর আকিব ওখানেই আনহার জন্য অপেক্ষা করে। আর আনহাও খুব ভালো করেই জানে যে এখন আকিবকে চারুকলা ভবনেই পাওয়া যাবে, কারণ ওখানে বসে আকিব ছবি আঁকে। আকিবের হাতে আঁকা ছবি খুব সুন্দর হয়। বাড়িতেও ছবি আঁকার সব সরঞ্জাম আছে আকিবের। বাড়িতে বসেও আকিব অনেক ছবি আঁকে। আকিব চেয়েছিল চারুকলা নিয়ে পড়তে, কিন্তু পারেনি ওর বাবার কারণে।
ওর বাবার জন্যই ব্যবসায় শাখা নিয়ে পড়তেছে, কারণ ওর বাবার ইচ্ছা আকিব তার ব্যবসা সামলাক। যাই হোক, এখন আনহা আকিবকে খুঁজতে সেখানে যাচ্ছে। আনহা দূর থেকে দেখল আকিব ছবি আঁকছে, ও গিয়ে আকিবের পিছনে দাঁড়িয়ে ওর ছবি আঁকা দেখছিল। আকিব, তুমি এসে গেছ, আমার পেইন্টিংও শেষ, আর 2 মিনিট লাগবে, পিছনে না ঘুরে। আকিবের কথায় আনহা বেশ অবাক হয়। আনহা, না দেখে বুঝলে কিভাবে যে আমি এসেছি? আকিব, তোমার ইউজ করা পারফিউমটা আমি চয়েজ করেছিলাম, তাই চিনতে কষ্ট হয়নি। আনহা আর কিছু বলল না। সত্যিই পারফিউমটা ও আকিবের বাড়ি থেকে দেওয়া। ছবি আঁকা শেষে আকিব হাত ধুয়ে নিল, তখনই আকিবের বন্ধুরা এসে হাজির। নয়ন, কি রে আকিব, তোর ভাবির সাথে বাকি সবার পরিচয় করিয়ে দিবি না? হুম। আকিব, আর কি পরিচিত হবি তোরা? সামান্তা, অনেক ভাবে, এখন চল, তোদের জন্য অপেক্ষা করছে সবাই। আকিব আনহা দুজনেই ঘাবড়ে গেল। আনহা চোখের ইশারায় আকিবকে কিছু করতে বলল। আকিব ও মাথা নাড়ায়। আকিব সবাইকে ধমকে আনহাকে ওখান থেকে চলে আসে। আকিবের বন্ধুরা সবাই হা হয়ে যায়। নয়ন, কি এমন বললাম যে আকিব রেগে বম হয়ে গেল? রিসাদ, সেটা তো আমিও ভাবছি। সামান্তা, এমন রিয়েক্ট করল যেন ওর ভাবি না বউ হয়। হুহ, এই তোরা আর ওর ভাবিকে নিয়ে কিছু বলবি না, বেশি শেয়ানা। নয়ন, ঠিক বলছস তুই, এখন চল তো। আকিব বাইক চালাচ্ছে, আনহা পিছনে বসে আছে। আনহা, আকিব, তোমার বন্ধুরা আমাদের পিছনে এভাবে পড়ে আছে কেন? আকিব, ওরা এরকমই। আনহা, আচ্ছা রিধি কোথায়? অনেক দিন হলো দেখি না। আকিব, রিধি ওর কাজিনদের সাথে ট্যুরে গেছে, তাই বিয়েতে ও আসতে পারেনি। ভাগ্য ভালো আমার, বুঝেছ, না হলে আমি শেষ হয়ে যেতাম ওই দিন। আনহা, রিধি আসবে কবে? আকিব, জানি না, শুধু এটুকু জানি ওর আসতে দেরি হবে। ফোনেও যোগাযোগ নেই ওর সাথে, ও যেখানে গিয়েছে ওখানকার নেটওয়ার্ক সমস্যা আছে। আনহা, কিন্তু রিধি এসে যদি জানতে পারে সবকিছু তাহলে? আকিব, তার আগেই ডিভোর্স কনফার্ম করতে হবে। আনহা, হুম, ঠিকই বলেছ। কথা বলতে বলতে ওরা বাড়িতে চলে আসে। দুজনে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেয়। রাতের বেলা আনহা টেবিলের উপর খাবার সাজাচ্ছে, এমন সময় তানভীর আর রিমি এলো। আকিবের মাও এলো। আনহা, আপু, আকিবকে আর বাবাকে একটু ডাকো। রিমি, বাবাকে ডাকি, বাট আকিব আসবে কি না জানি না। আনহা, কেন? রিমি, কেন আবার? উনি তো রাজপুত্র, ডিনার ওনাকে খাইয়ে দিতে হয়, না হলে উনি খায় না, যত সব ঢঙের গাছগাছালি। আনহা, ওহহ, এই কারণেই আমাদের বাড়িতে আকিব ডিনার করেনি, সবাই অনেক জোর করেও ওকে খাওয়াতে পারেনি। রিমি, দেখলে মা তোমার ছেলের কাণ্ড। তানভীর, আহ রিমি থামো, সবসময় শালা বাবুর পিছনে লেগে থাকো। মা, রিমি, যা তো আকিবকে ডেকে আনো, আমি ওকে খাইয়ে দিচ্ছি। রিমি আকিবকে ডেকে আনে, আকিবের মা আকিবকে খাইয়ে দেয়। এই হলো আকিবের বদ অভ্যাসের মধ্যে একটা। ছোটবেলা থেকেই ওর অভ্যাস, রাতের বেলায় ও নিজের হাতে খায় না, এমনিতে খেতেও ইচ্ছে করে না আকিবের, শুধু কফি হলেই হয়ে যায় ওর। কিন্তু এভাবে রাতে না খেয়ে খেয়ে একবার অসুস্থ হয়ে গিয়েছিল, আর ডক্টর ওকে টাইম টু টাইম খেতে বলেছিল, তাই ওকে খাইয়ে দিতে হয়, সে যেই হোক আকিবের মা বা রিমি। সবাই খাওয়া দাওয়া শেষে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আনহা বাড়ির কাজে যায়, কিন্তু এতে আকিবের মা বাধা দেয়। মা, তোমার এসব করতে হবে না আনহা, তুমি বরং ভার্সিটিতে যাও। আনহা, না মা, আজকে যাব না। মা, সে কি কেন? আনহা, আজকে ইম্পর্ট্যান্ট কোনো ক্লাস নেই, আজকে আকিব যাক। আনহার শাশুড়ি কিছু বলল না। আকিব একাই ভার্সিটিতে চলে গেল। ও আনহার ব্যাপারটা বুঝতে পারল,
যে আকিবের বন্ধুদের কারণেই আজকে আনহা আসলো না। 1 সপ্তাহ কেটে গেল। আকিব রুমে গিয়ে দেখল আনহা বিছানা ঝাড়ছে। আনহা আকিবের দিকে তাকায়। আনহা, কি ব্যাপার আকিব, আজকে এত খুশি লাগছে কেন? আকিব, তুমি শুনলে তুমিও খুশি হবে। আনহা, তাই, তাহলে বলো কি এমন সুখবর? আকিব, ডিভোর্সের অ্যারেঞ্জ করে ফেলেছি। আনহা, সত্যি? খুশিতে আনহার চোখ দুটো চকচক করছে, কিন্তু মুহূর্তে ওর খুশি গায়েব হয়ে যায়। আকিব, কি হলো? আনহা, কিন্তু সোহান তো এখনো ফোন অন করেনি। আকিব, আরে ওটা নিয়ে ভেবো না, আগে ডিভোর্স হোক তারপর দেখা যাবে। ডিভোর্সের পরও না হয় এখানে তুমি কিছুদিনের জন্য থাকলে, কেউ তো আর জানবে না। ততদিনে তুমি সোহানকে ঠিক পেয়ে যাবে, আমি ও হেল্প করব তোমাকে। আনহা, ঠিক আছে, খুশি হয়ে, তা কবে হবে ডিভোর্স? আকিব, আরে সবে তো শুরু। কালকে আমরা দুজনে যাব উকিলের সাথে কথা বলতে, আমাদের দুজনের মতামত নিয়ে তারপর উকিল পেপার রেডি করবে। কালকে বিকালে রেডি হয়ে থেকো। আনহা, ওকে। পরের দিন বিকালে আনহা আর আকিব উকিলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বিশাল একটা ভবনের গেইটের সামনে এসে দুজনে নামল। আস্তে আস্তে গেইট পেরিয়ে দুজনে ভিতরে যেতে লাগল। চলবে।